দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষকে কি নির্বাচনের আগে আবারও সক্রিয়ভাবে পাওয়া যাবে? দিলীপ ঘোষ কবে নিষ্ক্রিয় ছিল? দিলীপ ঘোষ তো ঘুরছে, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে। দুদিন আগেও তো সভা করে এসেছে হুগলি জেলায়। কে সক্রিয় কে নিষ্ক্রিয়, কোথা থেকে এ সমস্ত খবর আছে এগুলো আমার জানা নেই। আজকে দীর্ঘ বৈঠকের কি গুরুত্বটা কোথায়? গুরুত্ব আছে। যে কোনো সংগঠিত রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট অবস্থান থাকে, নির্দিষ্ট সাংগঠনিক কাজকর্মের গতিমুখ থাকে, সেটা নিয়ে বৈঠক। এখন বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা তো সংবাদ মাধ্যমকে বলা যাবে। আমিও জিজ্ঞাসা করবো না, শুধু এটাই জিজ্ঞাসা করবো যে দিলীপ বাবুকে কিভাবে কাজে লাগাবেন, মানে আপনার নেতৃত্বাধীন রাজ্য। রাজ্য সভাপতির পদটা একটা বহমানতা। দিলীপ ঘোষ বিজেপিতে সম্পৃক্ত। সংখ্যাতত্ত্বের বিচারে এ পর্যন্ত দিলীপ ঘোষই ছিলেন রাজ্যের সফলতম সভাপতি। তার জনভিত্তি, তার পরিচিতি নিয়ে তো কেউ কোনো প্রশ্ন রাখবে না। তো স্বাভাবিকভাবেই এই ধরনের একটা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে, যে আগামী দিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা, বা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত শিল্প অন্য রাজ্যে চলে যাবে কিনা, আর তরুণ তরুণীদের জন্য কোনো কর্মসংস্থান থাকবে কিনা, সেটা নির্ধারিত হয়ে যাবে এই নির্বাচনে। দিলীপ তো সেই নির্বাচনে স্বাভাবিকভাবে বিজেপির যে যেখানে আছেন সবাই সংঘবদ্ধভাবে নির্দিষ্ট শৃঙ্খলা কর্মসূচির মধ্যে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছিল যে দিলীপ বাবু খড়গপুর কেন্দ্রিক তার সক্রিয়তাটা আমরা দেখতে পাচ্ছি। তো দিলীপ বাবুর ক্ষেত্রে কি কোনো স্থানীয় সক্রিয়তা দেখা যাবে, না রাজ্যব্যাপী তাকে ব্যবহার করা হবে? পাহাড় থেকে সাগর পর্যন্ত দিলীপ ঘোষকে স্বমহিমায় বা দিলীপ ঘোষের চেনা ভঙ্গিতে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে, সংবাদ মাধ্যম তো পাবে। না, এতদিন তাহলে দেখা যায়নি কেন? এই প্রশ্নটাও তো থাকবে। আপনি বলছেন সম্পৃক্ত, নিশ্চয়ই আপনার প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু আমার উত্তর না দেওয়ারও নির্দিষ্ট একটা অধিকার আছে। নিশ্চিতভাবে। নির্বাচন কমিশনের প্রশ্নটা আমি হুমকির ব্যক্তি শ্রমিক ভট্টাচার্যকে রাখছি একজন রাজনীতিক শ্রমিক ভট্টাচার্যকে। আমরা দেখলাম অমিত শাহ আসবার পর আপনি দিলীপ বাবুকে নিয়ে বৈঠক করলেন, দূরত্ব ঘোচানোর চেষ্টা হলো। কোথাও কোনো দূরত্ব ছিল না। অতীতেও দিলীপ ঘোষের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি সভাপতির পরেই দিলীপ ঘোষ আমার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তারপরেও দিলীপ ঘোষের সঙ্গে আমার কথা হয়েছে। অমিত শাহ আসার আগেও কথা হয়েছে, অমিত শাহ আসার পরেও কথা হলো, এবং ভবিষ্যতে আরো কথা হবে। এখন আপনারা কি চান যে আমি দিলীপ ঘোষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো? এরকম কি রাজনীতি হয় নাকি? জগন্নাথ এবং সেখানে তার বক্তব্য হচ্ছে যে ভাই রোমানিয়ায় তাকে বলে দিয়েছিল বাংলাদেশি, সেই জন্য তিনি একটু কটু কথা বলেছেন। মোহনপুরের পঞ্চায়েত প্রধান বলছে আমার ভাই রোমানিয়ায় থাকে, তাকে বাংলাদেশি বলে দিয়েছিল, তাই একটু কটু কথা হয়েছে। যেটা শিখেছে তৃণমূল কংগ্রেসের থেকে, সেই ভাষাতেই বলেছে। এতে অন্যায়ের কি আছে? তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করেন, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। 104টি কর্মসূচি, শুভেন্দু অধিকারীর 104টি কর্মসূচি আদালতের অনুমতিতে হচ্ছে বলে শুভেন্দু অধিকারী নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে কদিন আগে ছিল 102, এবার হলো 104। এই যে একের পর এক কর্মসূচি বিরোধী দলনেতার আদালতের অনুমতি নিয়ে করতে, এটাই তো জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়েছে যে এ রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট নেই। বিরোধী দলনেতা সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরেই পদমর্যাদায়, তাকেই যদি কোনো সভা করতে গেলে আদালতে পৌঁছতে হয়, তাহলে রাজ্যে বিরোধীদের অবস্থান কোথায়? সাধারণ তৃণমূল স্তরের কর্মীরা কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে সেটা মানুষ বুঝতে পেরেছে না, সেজন্যই মানুষ তার জবাব দিয়ে দেবে। শ্রমিক ভট্টাচার্যের আজকে দিল্লি যাওয়া একেবারে সাংসদ হিসেবে যাওয়া নাকি সাংগঠনিক কাজের জন্য? সাংসদ হিসেবে এই মুহূর্তে দিল্লি যাওয়ার সময় খুব একটা পাচ্ছি না। মানুষের কাজকর্ম তো থাকেই, সেটা নিয়েও যাওয়া যায়, তবে এটা একদম নির্ভেজাল দলীয় সাংগঠনিক কাজ।
আচ্ছা, একটা শেষ ভোটের প্রশ্ন। আগে একেবারে দিলীপ বাবুর সঙ্গে তো বৈঠক করলেন এবং এটা বুঝতে পারছি না, আমাকে বারবার সংবাদ মাধ্যম প্রশ্ন করছে আপনি দিলীপ বাবুর সঙ্গে বৈঠক করলেন। একটা কথা বলছি, কারণ জগন্নাথ মন্দির বিতর্ক, ওনার বিবাহ নিয়ে কোনো নেতার কটাক্ষ, মাঝখানে এই অধ্যায়গুলো ক্লোজ চ্যাপ্টার, এগুলো অতীত। জগন্নাথ অতীত নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই, যা আছে তা বর্তমান, সেটাই ভবিষ্যৎ। দাদা ভোটের আগে বাংলা ভবিষ্যৎ একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ভোটের আগে বাংলা ও আসাম বন্দে ভারত আরেকবার স্লিপার প্রশ্ন ট্রেন করো। পেল। ভোটের আগে বাংলা ও আসাম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল। গৌহাটি বাংলার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। কেন্দ্রের মাতৃসুলভ আচরণের কথা যারা বলেন, আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চান, তাদের জীবনের গতি আনতে চান, স্বাচ্ছন্দ্য চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে। তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, যে রাজ্যের মাত্র 20 মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার, যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে, এর জন্য দায়ী কে? আজকে 5,000 কোটি টাকা খরচা বাড়িয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষের ব্লক ভোটের স্বার্থে বউবাজারে যে ধ্বংসাত্মক কাজ হলো মেট্রো রেল নিয়ে, তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। এটা মানুষ দেখেছে, মানুষ বুঝেছে। আপনি বিরক্ত হলো, আরেকবার একটু প্রশ্নটা রাখি, যে এই প্রসঙ্গটা এই জন্য উঠছে যে জগন্নাথ মন্দির পরিদর্শন তা নিয়ে একটা অধ্যায় গেছে, ওনার বিবাহ নিয়ে কোনো রাজনৈতিক নেতা মানে বিজেপির নেতা কটাক্ষ করেছেন, এই সমস্ত কারণে উনি কিন্তু খানিকটা আইসোলেটেড ছিলেন। বিবাহ নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকে তাহলে সেটা অত্যন্ত কুরুচিকর, সেটার সম্পর্কে কোনো মন্তব্য করার আমার কোনো রুচি নেই, প্রবৃত্তি নেই। এরকম কেউ করেছে বলেও আমার জানা নেই। আর এইসব জগন্নাথ মন্দির বলছেন, এগুলো সমস্ত অতীত। কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ দেখতে গিয়েছিলেন জগন্নাথ মন্দির এই কারণেই যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরে বিসর্জন হবে। ঐতিহাসিক জায়গা তো, কাছে পিছাবনি আছে, মাতঙ্গিনীর জেলা, তারপরে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল, দেশপ্রাণ বীরেন শাসমল, ওসব ব্যাপার স্যাপার ওখানে আছে। তাই এখন জগন্নাথ দেবের ইচ্ছা হয়েছে তৃণমূলকে ওখানেই বিসর্জন দেওয়ার। আমাদের ইচ্ছে ছিল মা কালীকে সাক্ষী রেখে বাবুঘাটে, কিন্তু জগন্নাথ দেব ওখানে চেয়েছিল, ওই জন্যই হয়তো গিয়েছিল। আর এগুলো অতীত, এখন হচ্ছে বর্তমান নিয়ে কথা। এখন একটাই লক্ষ্য, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, যাদের আপনি নাম বলছেন, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। একটা শেষ প্রশ্ন, এক মিনিট স্যার। বলছি যে মানে যৌথ নেতৃত্ব নাকি নেতৃত্বের মধ্যে এলাকা ভাগ করে নেবেন আপনারা, জোন ভাগ করে নেবেন? দাদা জোন ভাগ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলছেন যে জয়নগরে ঠিক আছে। হুম। হ্যাঁ, কোনো কি এক একজন নেতার দায়িত্ব এক একটা, যেমন তৃণমূল অবজারভার রাখে, তেমন ভাবে কি কিছু ভাবনা চিন্তা রয়েছে দিলীপ বাবুকে একটা? না, আমার মনে হয় ভারতবর্ষের কোনো মানুষ এটা শুনলে আশ্চর্য হবেন যে বিজেপিকে তৃণমূলের থেকে সাংগঠনিক পরামর্শ নিতে হবে। আমাদের একটাই লক্ষ্য, জোন ভাগ করা না, আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গকে সংঘবদ্ধ করা। সমস্ত বিজেপি নেতৃত্ব মিলে পশ্চিমবঙ্গের মানুষকে সংঘবদ্ধ করে তৃণমূল নামক অভিশাপ থেকে এই রাজ্যকে মুক্তি দেওয়া।